দুই পাশে সারি সারি সবুজ গাছ, মাঝখান দিয়ে নীরবে এগিয়ে যায় পিচ ঢালা রাস্তা। মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। রাস্তার পাশে হলুদ সর্ষে ক্ষেত। এ পথে হাঁটলে সময়টা ধীরে চলে, মনটা হালকা হয়। শহরের কোলাহল কোথাও হারিয়ে যায়। এ রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায় না, এ রাস্তা মনে করিয়ে দেয় শান্তি আজও বাংলার মাটিতেই বাস করে। এই যে নদীটা বইছে, নাম তার আত্রাই। এর কুল ঘেঁষেই চাষ হয় ধান, ফলে শাকসবজি আর হাঁসেরা খেলে মুক্তির মতন। নদীর কুল নাই রে, কিনার নাই রে। হ্যাঁ ভিউয়ার্স, দাঁড়িয়ে আছি নওগাঁর আত্রাই নদীর তীরে। অনেক সুন্দর একটি মনোরম পরিবেশে শীতের সকালে। সূর্য এখন বাজে দুপুর 2টা। সূর্য এখন মাত্র উঁকি দিচ্ছে, কিছুটা রোদের আভাস মিলছে। এরকম একটা পরিবেশে আসলে মন থেকে কবিতা বের হয়ে আসে, গান বের হয়ে আসে। দেখি একটু কাছে থেকে একটু দেখি রে। ও যে কুমড়ো বড়ি হ্যাঁ শুকাই দিয়ে দিছে। বন্ধ। ও ফাইন তো। অনেক কুমড়ো বড়ি। ও আচ্ছা আচ্ছা, এটার ভিতরে দেয় দেখে ওরকম ওই যে দাগ দাগ হয়। হুম হুম আচ্ছা কখনো সামনেটা দেখি। এই নদী জীবন, এই নদী বেঁচে থাকার শেষ ভরসা। আত্রাই নদী আজও তার ক্ষীণ ধারায় বহন করে চলেছে হাজার বছরের সভ্যতার সাক্ষ্য। তার সর্পিল গতি শুধু ভূগোলের রেখা নয়, তা দুই দেশের মানুষের আবেগের বন্ধন। ঠিক আমিও তেমনই চলে এসেছি তোমার বন্ধন জুড়ে। এখানে নদীর পাড়ে এসে একটি গাছ দেখতে পেলাম। গাছটিতে অসংখ্য প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ তাদের ভালোবাসার সাক্ষ্য রেখে গেছে। কেউ বা কারো মোবাইল ফোন নাম্বার। আমিও রেখে গেলাম একটি স্বাক্ষর এই গাছটিতে। হয়তো আবার কখন আসলে খুঁজে পেতেও পারি। নদীর নামে ডাকে দেশ, নদীর জলে মেশে প্রাণ। আত্রায়ের স্রোতে লুকিয়ে আছে কত অজানা গান। দেবরদিঘি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত।
ইতিহাসে যার গুরুত্ব অনেক গভীর। 1100 শতকে কায়বর্তনের নেতা দিব্যপাল রাজা মহিপালকে পরাজিত করার স্মৃতিতে এই দিঘি খনন করেন বলে ধারণা করা হয়। দিঘির মাঝখানে থাকা অষ্টভুজ পাথরের স্তম্ভ সেই বিজয় ও ক্ষমতার পরিবর্তনের নীরব সাক্ষী। এটা শুধু দিঘি না, এটা বাংলার সাধারণ মানুষের জেগে ওঠার ইতিহাস। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, ওই দেখো কিমারা আকাশে। তালগাছ দেখতে দেখতে তালগাছের শহর নওগাঁতে ছুটে চলেছি পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার উদ্দেশ্যে। চারপাশে প্রচুর মাঠ, ফসল কাটা শেষ, মাঠগুলো খালি পড়ে আছে, আর রাস্তাগুলো এত সুন্দর, শুধু ছুটতেই মন চায় পাড়ি জমাতে দূর থেকে দূর প্রান্তরে। এবার আমার যাত্রাপথের সঙ্গী হয়েছে বাংলার প্রাচীন ইতিহাসের এক অনন্য কীর্তি হল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, যা ইতিহাসে সোমপুর মহাবিহার নামে পরিচিত। অষ্টম শতকের শেষ ভাগে পাল বংশের শ্রেষ্ঠ রাজা শ্রী ধর্মপালদেব এটি নির্মাণ করেন। প্রায় 27 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল স্থাপনাটি দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম একক বৌদ্ধবিহার হিসেবে স্বীকৃত। এর ঠিক মাঝখানে রয়েছে ক্রুশাকার বা যুগ চিহ্নের মতো
এক সুউচ্চ কেন্দ্রীয় মন্দির, যার স্থাপত্যশৈলী মায়ানমার ও ইন্দোনেশিয়ার মন্দির নির্মাণেও অনুপ্রেরণা জুগিয়েছিল। বিহারের চারপাশ ঘিরে বৌদ্ধ ভিক্ষুদের বসবাসের জন্য রয়েছে মোট 177টি কক্ষ। এখানকার দেয়ালগুলোতে দেখা যায় হাজারো পোড়ামাটির ফলক বা টেরাকোটা, যেখানে প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা এবং বিচিত্র সব পশু পাখির ছবি নিপুণভাবে খোদাই করা আছে। জ্ঞানচর্চার বিশ্ববিখ্যাত এই কেন্দ্রে একসময় অতীশ দীপঙ্করের মতো মহান পণ্ডিতরা অবস্থান করতেন। 1985 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আজ এই ধ্বংসাবশেষ কেবল একটি প্রাচীন স্থাপনা নয়, বরং এটি আমাদের হাজার বছরের পুরনো শিক্ষা ও সংস্কৃতির এক নীরব সাক্ষী। আমি হেঁটে যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহারের বিস্তীর্ণ প্রাঙ্গণ। চারপাশে ছড়িয়ে থাকে ইটের স্তূপ আর ধ্বংসপ্রাপ্ত দেয়ালগুলো শুধু ভাঙা স্থাপনা নয়, এগুলো হাজার বছরের ইতিহাসের নীরব দলিল। অষ্টম শতকে পাল রাজবংশের শাসনামলে নির্মিত এই মহাবিহার একসময় ছিল উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। এখানে বসে জ্ঞান চর্চা হতো, দর্শন নিয়ে আলোচনা চলত, আর ধর্মীয় সাধনায় জীবন গড়ে উঠত। তিব্বত, নেপাল, চীন সহ বহু দূর দেশ থেকে ভিক্ষু ও পণ্ডিতরা এই বিহারে এসে অবস্থান করতেন। আজ সব কিছু স্তব্ধ, কিন্তু এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে সভ্যতার গর্জন। পাহাড়পুর মনে করিয়ে দেয়, বাংলার মাটি শুধু ইতিহাস বহন করে না, একদিন জ্ঞান দিয়ে পুরো অঞ্চলকে পথ দেখিয়েছিল। আজকের এই ধ্বংসাবশেষ যেন অতীতের স্মৃতিগুলোকেই বারবার মনে করিয়ে দেয়।水捧着飞，窗外长颈鹿抽签，绿的分享咖啡香，温柔的风吹了树叶，世界静静的沉睡，阳光洒进房间，情歌中的宁静回荡在心中的旋律，问候的时光如此迷人，咖啡的香味弥漫心间，与长颈鹿共度的瞬间。এই গানটা সুন্দর না? যদিও গানের ভাষা আমি মাথা মুন্ডু কিছুই বুঝি নাই, তবে এটুকু বুঝেছি এখানে যেমন একটা মনোরম পরিবেশ বিরাজ করছে, তো এমনই কিছু রোমান্টিক কথা মনে হয় এই গানেও আছে। অন্তত গানের সুরটা তাই বলে। আর পাহাড়পুর জাদুঘরের এই চারপাশটা এত সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা, আর এখানে দুটি পাথর, লোকে বলে এই পাথরগুলো নাকি আকাশ থেকে পড়েছে। সত্য কিনা মিথ্যা তা জানি না, তবে রেখে দিলাম স্মৃতি হিসেবে। আর আশপাশের বাগানগুলো ফুলে ফুলে ভরে আছে। পাহাড়পুর দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেল। আজকের মতো তবে যাওয়া যাক, কাল দেখা যাক কি হয়।
শীতকালে উত্তরবঙ্গে আসবো আর খেজুরের রস খেয়ে দেখবো না, এটা হতেই পারে না। নওগাঁতে ট্যুর দেওয়ার একটি উদ্দেশ্য ছিল এই খেজুরের রস খাওয়া, কিন্তু অবশেষে পেয়েও গেলাম। রস খেয়ে রওনা হয়ে গেলাম বগুড়ার মহাস্থানগড়ের উদ্দেশ্যে। মহাস্থানগড়ে গেলে যে দুটি বিষয় নিয়ে মানুষ সবচেয়ে বেশি কৌতূহলী হয় তা হলো দুধ খাওয়া পাথর আর জিয়তকুণ্ড। দুটি ইতিহাস আর লোকবিশ্বাসের মিশেলে তৈরি এক গভীর গল্প। মহাস্থানগড়ের মাঝার এলাকায় থাকা এই পাথরটি লোকমুখে দুধ খাওয়া পাথর নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মানত করে এখানে দুধ ঢাললে নাকি পাথর দুধ শুষে নেয়। বিশেষ করে নিঃসন্তান দম্পতি বা বিপদগ্রস্ত মানুষ এখানে মানত করে থাকেন। ঐতিহাসিকভাবে এটি অলৌকিক ঘটনার প্রমাণ না হলেও শত শত বছর ধরে মানুষের বিশ্বাস, আশা আর আবেগ এই পাথরকে একটি গুরুত্বপূর্ণ লোক ঐতিহ্যে পরিণত করেছে। জিয়তকুণ্ড মহাস্থানগড়ের একটি প্রাচীন জলাধার। যদিও এটি এখন কালের বিবর্তনে শুকিয়ে গেছে, কিংবদন্তি অনুযায়ী এটি কখনো শুকাতো না এবং এর পানির সাথে নানা অলৌকিক কাহিনী জড়িয়ে আছে। অনেকের বিশ্বাস ছিল এই কূপের পানি পবিত্র এবং রোগ মুক্তিতে সহায়ক। ঐতিহাসিকভাবে দেখলে এটি প্রাচীন পুণ্ড্রনগরের উন্নত জলব্যবস্থার একটি নিদর্শন, যা তখনকার নগর পরিকল্পনার উচ্চমান নির্দেশ করে। বগুড়ার করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরী, যা ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত। প্রায় 2500 বছর আগের এই সমৃদ্ধ জনপদটি মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজবংশের শাসনকালের এক জীবন্ত সাক্ষী। দুর্গের মতো ঘেরা এই নগরীর প্রধান আকর্ষণ হলো এর বিশাল প্রাচীর, যার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এবং এর ভিতরে থাকা অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানকার শিলাদেবীর ঘাট, জিয়তকুণ্ড এবং বৈরাগীর ভিটার মতো স্থানগুলো পর্যটকদের আজও মুগ্ধ করে। মহাস্থানগড় কেবল একটি রাজধানী ছিল না, এটি ছিল তৎকালীন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসা ও ধর্মচর্চার কেন্দ্র। এখানকার মাটির নিচে খুঁজে পাওয়া গেছে প্রাচীন মুদ্রা, পাথরের মূর্তি এবং ব্রাহ্মী লিপি খোদিত শিলালিপি। দুর্গের বাইরেও ছড়িয়ে আছে অনেক ঐতিহাসিক স্থাপনা, যার মধ্যে বেহুলার বাসুরঘর বা গোকুলমেদ এবং ভাসুবিহার অন্যতম। প্রাচীন বাংলার রাজনীতি, সংস্কৃতি আর ঐতিহ্যের এই পীঠস্থানটি আজও আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলোকে স্মরণ করিয়ে দেয়। সব মিলিয়ে মহাস্থানগড় কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং এটি বাঙালির শেকড় সন্ধানের এক চিরন্তন ঠিকানা। বাইরে দাঁড়িয়ে আছি মহাস্থানগড়ের বিহার ধাপের সামনে। ভাই, একবার দেখলেই বোঝা যায় এখানকার ইট আর ধ্বংসাবশেষ শুধু পাথর নয়, ইতিহাসের কথা বলে। এই বৌদ্ধবিহার 7ম থেকে 12 শতকের মধ্যে গড়ে উঠেছিল। এখানে ভিক্ষুদের থাকার কক্ষ, মন্দির, প্রবেশপথ আর ইটের সুন্দর নকশা আজও চোখে পড়ে। খননে পাওয়া মৃৎপাত্র, প্রদীপ আর অলঙ্কৃত ইট দেখলে বোঝা যায় একসময় এখানে জীবনটা চলতো ঠিকঠাক, শিক্ষা, সাধনা আর ধর্মচর্চা একসাথে। বিহার ধাপ শুধু পুরনো ইটের স্তূপ নয়, এটা আমাদের সভ্যতা, জ্ঞান আর আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রমাণ। এখান থেকে হাঁটতে হাঁটতে মনে হয় সময় থেমে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের ঠিক মাঝখানে। আমি এখন দাঁড়িয়ে আছি ভাসুবিহারের সামনে, বগুড়ার শিবগঞ্জে অবস্থিত। এক নজরেই বোঝা যায় এখানকার ইটের স্তূপ আর ধ্বংসাবশেষ শুধু পাথর নয়, এগুলোও ইতিহাসের কথা বলে। এই বিহারে 2টি বড় বৌদ্ধ বিহার এবং মন্দির ছিল। ছোট বিহারটিতে ছিল প্রায় 26টি কক্ষ,
আর বড়টিতে আরো অনেক। খননের সময় পাওয়া মৃৎপাত্র, ব্রোঞ্জের মূর্তি আর ফলক দেখলে বোঝা যায় এখানকার জীবন ছিল ধর্ম, শিক্ষার, জ্ঞান চর্চায় পূর্ণ। ভাসুবিহার শুধু একটি পূর্ণ ধ্বংসাবশেষ নয়, এটিও বাংলার মাটিতে বহু শতাব্দী আগে কেমন সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল তার একটি উদাহরণ। আমার বাচ্চার মাকে সাথে নিয়ে এটি ছিল আমার প্রথম ট্যুর। সেই ট্যুরটিতে খুবই হ্যাপি এবং আমরা আশা করছি সামনে এমন আরো সুন্দর সুন্দর অনেক জায়গায় ঘুরে বেড়াবো, আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ তৈরি করব। আমার পরবর্তী ব্লগগুলোকে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো হয়তো আবার নতুন কোনো ব্লগে।